স্বাগত খেলাযোগে, আপনাদের সাথে আছি খালিদ জামিল। হামজা চৌধুরী তাহলে কথা রাখতে পারলেন না এবারও। ঘরের মাঠ, দর্শক, উন্মাদনা সবই ঠিক ছিল, সবই ছিল পক্ষে, কিন্তু বাংলাদেশ তার ঘরের মাঠে জিততে পারল না এফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ারে হংকং চায়নার বিপক্ষে। দিন শেষে তাই সেই প্রশ্নটাই উঠছে আবার, স্প্যানিশ কোচ হাভিয়ের কাব্রেরা বাংলাদেশের এই হাই প্রোফাইল দলটাকে নেতৃত্ব দেওয়ার জন্য আসলেই যোগ্য তো? ম্যাচ রিপোর্টে বিস্তারিত। সুবিধাজনক পজিশনে একটা ফ্রি কিক পেয়ে গেল বাংলাদেশ, কিন্তু তাতে উচ্ছ্বাসে ভেসে যাওয়ার কি আছে? এই দলে তো আর একজন লিওনেল মেসি নেই যে ফ্রি কিক থেকে বলে কয়ে গোল দিতে পারবে, কিন্তু তাতে কি, এই বাংলাদেশের একজন হামজা চৌধুরী আছেন। পুরো দল ওর উপরই ভরসা রাখলো, আর সেই সেট পিস থেকে গোল করে পুরো বাংলাদেশকে আনন্দে ভাসালেন মিস্টার চৌধুরী। পরের গল্পটা বেদনা বিধুর, তবে তার আগে শুরুর গল্পে যাওয়া যাক। এই লাইনে দাঁড়ানোর কথা ছিল, ওদের সাথেই গাইবার কথা ছিল জাতীয় সঙ্গীত। এর জন্যই তো সেই সুদূর কানাডা থেকে সমিত সোম সারা দুনিয়া ঘুরে এসেছিলেন বাংলাদেশে। কিন্তু আগের কানাঘুষাই সত্যি হলো। কানাডিয়ান প্রিমিয়ার লিগে খেলার সময় কিছুটা ইনজুরি কনসার্ন ছিল, সেই সাথে দীর্ঘ ভ্রমণের ক্লান্তি, সবকিছু মিলিয়ে ওকে বেঞ্চে বসানোরই সিদ্ধান্ত নিলেন কাব্রেরা। দেশ বিদেশ থেকে নানা চাপ আসবে জানা ছিল, অনেকেই অনেক কথা বলবে, টান পড়তে পারে চাকরিতেও, সেটাও জানেন কাব্রেরা। কিন্তু শেষ পর্যন্ত সবকিছু উপেক্ষা করে স্প্যানিশ কোচ নিলেন নিজের সিদ্ধান্ত। কাব্রেরাকে বাঁচিয়ে দেওয়ার দায়িত্বটাই যেন নিয়ে নিয়েছিলেন হামজা চৌধুরী। পুরো মাঠে দাপিয়ে খেললেন, ফ্রিকিক থেকে দারুণ পাওয়ার শটে গোলও করলেন। বাংলাদেশের ডিফেন্স লাইনে নজরে আসছিল না বড় কোনো ভুল, কিন্তু ফার্স্ট হাফের স্টপেজ টাইমে গিয়েই হলো তেমন কিছুই, আর দিতে হলো চড়া মাসুল। কর্নার থেকে বাংলাদেশের ডি বক্সে জটলার ভেতরে গিয়ে পড়ল বল, আর সেখান থেকে মৌকা বুঝে হংকং চায়নার ফরওয়ার্ড এভারটন কামার্গো গোল করে সমতায় ফেরালেন অতিথি দলকে। সেকেন্ড হাফে হংকং যেন আরও চড়াও হলো। মৌকা বুঝে এবার সাবস্টিটিউট নামা মার্কেইস গোল করলেন ম্যাচের 50 মিনিটে। দারুণ খেলেও সামান্য বোকামি আর কপাল দোষে বাংলাদেশ ব্যাকফুটে। উপায়ন্তর না পেয়ে তুরুপের শেষ তাসগুলো একসাথে চাললেন হাভিয়ের কাব্রেরা। প্রায় হাত ধরাধরি করে মাঠে নামলেন ক্যাপ্টেন জামাল ভুঁইয়া, সমিত সোম আর ফাহমিদুল। ব্যাপারটা সময় ফুরিয়ে যাওয়ার পরেই ঘটল কি? নাটকের তখন অনেক বাকি। মার্কেস তার জোড়া পূরণ করলেন ম্যাচের 74 মিনিটে। সবাই আশা হারাতে পারে, কিন্তু বাংলাদেশ হারালো না। প্রথমে মোরসালিনের গোলটা আসলো ম্যাচের 84 মিনিটে। স্টপেজ টাইমের 9 মিনিটে সমিত সোম গোল করে ইতিহাস বদলে দেওয়ার আভাস দিয়েছিলেন। কিন্তু হায় আফসোস, ফ্রান্সে জন্ম নেওয়া 23 বছর বয়সী সেই মার্কেইস শেষ পেরেকটা ঠুকলেন, হ্যাট্রিক করলেন, আর বাংলাদেশ ম্যাচটা হারল শেষ মুহূর্তের নাটকীয়তায় 4-3 স্কোর লাইনে। খালিদ জামিল, 71। বাংলাদেশ হংকং চায়না ম্যাচ বাংলাদেশের উৎসবে মেতে ওঠার জন্য আর কি লাগে? দেশের ফুটবলের দর্শকদের আগ্রহ, স্পন্সর, গ্ল্যামার কোনো কিছুরই অভাব নেই, কিন্তু এদেশের ফুটবলের ইতিহাসে মোটেই সোনায় মোড়ানো নয়। নানা চড়াই উতরাই পেরিয়ে এসেছে এই দেশের ফুটবল, আর ফুটবলের বাড়ি জাতীয় স্টেডিয়াম। গর্বে ভরা সেই ইতিহাসই হতে পারে ফুটবলের ভবিষ্যৎ পথ চলার পাথেও। ফয়সাল হাবিবের রিপোর্ট। এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশ বনাম হংকং চায়নার ম্যাচের টিকিট বিক্রি হয়েছে মাত্র 40 মিনিটে। ম্যাচের দিন দর্শকরা রং বেরঙের সাজে মাঠে এসেছে দলে দলে। মাঠ ভরেছে কানায় কানায়। দেশের ফুটবলে স্পন্সররাও আগ্রহী হয়েছে। ফুটবলকে ঘিরে সবার স্বপ্ন ধীরে ধীরে আকাশ ছোঁয়া এখন। কিন্তু শুরুর ইতিহাস জানার আগ্রহ কি হয়েছে কখনো? নানা প্রতিকূলতার সেই ইতিহাস গৌরবে জড়ানো। এই ভূমিতে ফুটবলের পথ চলা শুরু হয় বাংলাদেশ প্রতিষ্ঠা হওয়ারও আগে। পুরো বিশ্বে মাত্র 2টি দেশের ফুটবল দলের রেকর্ড আছে স্বাধীনতা সংগ্রামে প্রত্যক্ষ অংশ নেয়ার। বাংলাদেশ তার একটা। স্বাধীন বাংলা ফুটবল দল সরাসরি অবদান রেখেছিল বাংলাদেশের স্বাধীনতায়। 1971 সালের জুন মাসে কলকাতায় প্রতিষ্ঠা হয় স্বাধীন বাংলা ফুটবল দল। ভারতের বিভিন্ন শহর ঘুরে 16টা ম্যাচ খেলে সেই দল। 12 জয়ের সাথে 2টা করে ম্যাচে পরাজয় আর ড্র পায় স্বাধীন বাংলা ফুটবল দল। প্রদর্শনীমূলক ম্যাচ খেলে আনুমানিক 5 লাখ রুপি আয় করে দলটা। অর্থ যায় মুক্তিযুদ্ধের তহবিলে। স্বাধীন বাংলা ফুটবল দলের গর্বিত সদস্য ছিলেন কাজী সালাউদ্দিন, নুরুজ্জামান নুরু, বাদল রায়ের মতো ফুটবলাররা।
দেশ স্বাধীন হওয়ার পর ফিফা সদস্য পদ পেতে বাংলাদেশের অপেক্ষা করতে হয় 1974 সাল পর্যন্ত। 1975 সালে মালয়েশিয়ায় মারদেকা টুর্নামেন্ট খেলতে গিয়েছিল বাংলাদেশের দল। হংকং চায়নার সাথে সেবারই প্রথম দেখা বাংলাদেশের। সেদিন সদ্য স্বাধীন দেশের ফুটবলাররা হেরেছিল 9-1 গোলে। একেবারেই পাত্তা না পেলেও সেদিন বাংলাদেশের পক্ষে একমাত্র গোল করেছিলেন কাজী সালাউদ্দিন। ওই ঘটনার 50 বছর পর বাংলাদেশ এখন হংকংয়ের সাথে চোখে চোখ রেখে লড়াই করে। কতটা বদলেছে দেশের ফুটবল ধারণা পাবেন এই ঘটনাতেই। শুধু ফুটবল তো নয়, বাংলার হোম অফ ফুটবল জাতীয় স্টেডিয়ামেরও আছে গর্বের ইতিহাস। আজকের চাকচিক্য ভরা জাতীয় স্টেডিয়াম শুরুতে নাম পেয়েছিল ঢাকা স্টেডিয়াম। 1954 সালে প্রতিষ্ঠা হওয়া স্টেডিয়াম 1955 সালে আয়োজন করে ভারত পাকিস্তান টেস্ট ম্যাচ। পাকিস্তানের ইতিহাসের প্রথম হোম টেস্ট ম্যাচ সেটা। দেশ ভাগ হওয়ার আগে 1970 সাল পর্যন্ত আরও 4টা টেস্ট হয় এই মাঠে। এখানেই খেলে গেছেন স্যার গ্যারিফিল্ড সোবার্সের মতো ক্রিকেটার। 1971 সালে দেশ স্বাধীন হওয়ার পর সেনা ক্যাম্প স্থাপন করা হয়েছিল এখানে। 1976 সালে এমসিসির দল এসেছিল দেশে। বাংলাদেশের খেলা প্রথম আনঅফিসিয়াল টেস্টও হয় এই মাঠেই। 1978 সালে এই মাঠে আয়োজিত হয় এএফসি যুব চ্যাম্পিয়নশিপ। একই বছর বক্সিং কিংবদন্তি মোহাম্মদ আলী এই স্টেডিয়ামেই অংশ নেন প্রদর্শনীমূলক বক্সিং ম্যাচে। 1985 সালে এশিয়া কাপ হকির মূল আসর বসে এই স্টেডিয়ামে। বাংলাদেশের টেস্ট ক্রিকেটে পথচলাও শুরু এই মাঠে 2000 সালে ভারতের বিপক্ষে। 2003 সালে এই মাঠেই সাব ফুটবলের শোনা যেতে বাংলাদেশ। 2004 সালে এখানেই প্রথমবার ভারতকে হারানো গেছে ক্রিকেটে। 2006-এ জিনেদিন জিদান হেঁটেছেন জাতীয় স্টেডিয়ামের সবুজ ঘাসে। 2011 ক্রিকেট বিশ্বকাপের জাঁকজমকপূর্ণ উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করে জাতীয় স্টেডিয়াম। একই বছর লিওনেল মেসির আর্জেন্টিনা দল এখানেই ম্যাচ খেলে নাইজেরিয়ার বিপক্ষে। ফুটবল এদেশের মানুষের জনমানুষের খেলা, যেখানে আগ্রহ কখনোই কম ছিল না। মাঠে দর্শক হতো 70-এর দশকেও, যদিও মাঝে ভাটা পড়েছিল দর্শক আগ্রহের। কিন্তু হামজা সমিত সোমদের আগমনে গ্ল্যামার এসেছে, দর্শক মাঠমুখী হয়েছে। ফুটবলের উৎসবের রঙে সবাই এখন রাঙাতে চায় নিজেকে। এখন বাকি কাজটা করতে হবে খেলোয়াড়দের। এমন সোনালী গৌরবময় ইতিহাসের ফুটবল যখন মুমূর্ষু অবস্থা থেকে আবার প্রাণ ফিরে পেয়েছে, সেটা ধরে রাখতে হবে তাদেরকেই। এদেশের ফুটবল যেন এখন থেকে শুধুই উপরের দিকে যায়, সেটা নিশ্চিত করতে হবে খেলোয়াড় থেকে ম্যানেজমেন্ট সবাই মিলেই। কেননা মাঠে ভালো ফুটবল উপহার পেলে গ্যালারি ফাঁকা হবে না কখনোই। ইতিহাস তেমনই সাক্ষ্য দেয়। ফয়সাল হাবিব, 71। সহকর্মী ফয়সাল হাবিব জানাচ্ছিলেন আজকের এশিয়া কাপের যে কোয়ালিফায়ার, তার আগে বাংলাদেশের ফুটবল আসলে এ পর্যন্ত আসতে কতটা চড়াই উতরাই পেরিয়ে এসেছে। এ পর্যায়ে একটু আজকের ম্যাচটা নিয়েও কথা বলতে চাই, দর্শকদের উন্মাদনা সম্পর্কেও জানতে চাই। যদিও দিন শেষে পরাজিতদের কাতারে তিনি রয়েছেন, বাংলাদেশ রয়েছে। আমরা একটু আমাদের জাতীয় স্টেডিয়াম থেকে সহকর্মী হাসান সজীবকে যুক্ত করে নিতে চাই। সহকর্মী হাসান সজীব, নিশ্চয়ই আপনি আমাকে শুনতে পাচ্ছেন। আপনার কাছে জানতে চাইবো যে আলো নিভে গেছে, বাংলাদেশের ফুটবলের যে উন্মাদনা তাও অনেকটা স্থিমিত হয়ে গেছে, যতটা হওয়ার দরকার ছিল। একটু জানতে চাইবো যে ম্যাচ হারার পরে দর্শকদের প্রতিক্রিয়া আসলে কেমন ছিল। হাসান সজীব, মনে হয় আপনার শব্দে কোনো একটা যান্ত্রিক ত্রুটি হয়েছে। আমরা আসলে শুনতে পাচ্ছিলাম না আপনাকে ঠিকঠাকভাবে, তবে শুনতে পারলে হয়তো বা ভালো হতো। এবং একই সঙ্গে আমরা একটু যদি বোঝার চেষ্টা করছিলাম যে বর্তমানে বাংলাদেশের দর্শকরা আসলে এই ম্যাচটা, যে দারুণ একটা ম্যাচ বাংলাদেশ খেলেছে কিন্তু আলটিমেটলি বাংলাদেশ হেরেও গিয়েছে, সেখানে আসলে বাংলাদেশের প্রাপ্তিটা কি সেটাও একটু বোঝার চেষ্টা করছিলাম। আমরা হাসান সজীবের কথা শুনতে পারলে যদিও ভালো হতো। অন্যান্য প্রসঙ্গে যাচ্ছি। এশিয়া জয় করার মিশনে নামছে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। প্রথমে টার্গেট সাউথ কোরিয়া। সিউলে 2002 বিশ্বকাপ সেমিফাইনালিস্টদের ঘরে আসছে ডন কার্লোস শিশুরা। ব্রাজিলের আছে ভেনিসিয়াস, অন্যদিকে হুঙ্কার দিচ্ছেন সন হিউংমিন। দুদলের প্রীতি ম্যাচ শুক্রবার বিকেল 5টায়। কোহিনুর কণার রিপোর্ট। কেউ
কেউ কিছু বুঝে ওঠার আগেই প্রতিপক্ষের ডেরায় আঘাত হানলেন ভিনিসিয়াস জুনিয়র। এরপর একে একে স্কোরশিটে নাম তুললেন নেইমার, রিশার্লিসন, প্যাকুয়েতা। সাউথ কোরিয়ার জালে এক হালি গোল। স্টেডিয়াম 9-7 পরে সনের দল উলট পালট। কাতারের সেই স্মৃতি সঙ্গে নিয়ে আরও একবার ফেস অফে এই দুই দল। সিওলে সাউথ কোরিয়ার আমন্ত্রণে হাজির সাউথ আমেরিকান জায়ান্ট ব্রাজিল। এরই মধ্যে এই দুই দল নিশ্চিত করে ফেলেছে 2026 বিশ্বকাপ। এই ম্যাচটার গায়ে লেগেছে ফ্রেন্ডলি ট্যাগ। তবে এই ম্যাচ দিয়ে ব্রাজিলিয়ানরা খুঁজবে বিশ্বকাপের বেস্ট কম্বিনেশন। সাউথ কোরিয়ার জন্য ম্যাচটা প্রতিশোধের মিশন। দু দলের অতীত পরিসংখ্যানে ব্রাজিলের গায়ে শতভাগ ফেভারিটের ট্যাগ। সব প্রতিযোগিতা মিলিয়ে এখনো পর্যন্ত 8 বারের লড়াইয়ে ব্রাজিলের 7 জয়ের বিপরীতে সাউথ কোরিয়ার জয় মোটে একটাতে, সেটাও সেই 1999 সালে। এই ম্যাচগুলোতে ব্রাজিল গোল দিয়েছে 20টা, বিপরীতে সাউথ কোরিয়া দিতে পেরেছে মোটে 6টা। বিশ্বকাপ বাছাই শেষ ম্যাচটায় বলিভিয়ার বিপক্ষে হেরেছিল কার্লো আনচেলত্তির শিষ্যরা। এই ম্যাচ জিতে তাই ফিরে পেতে চাইবে জয়ের মোমেন্টাম। শেষ 10 ম্যাচের 8টিতেই অবশ্য জয় পেয়েছে ব্রাজিল। সমান ম্যাচে সাউথ কোরিয়ার জয় 9 ম্যাচ। নেইমার তো আগে থেকেই ইনজুরিতে। এবারে নতুন করে লিস্টে যোগ দিয়েছেন অ্যালিসন বেকার, রাফিনিয়া আর মার্কিনিয়াস। মাঝমাঠে অবশ্য স্বস্তি নিয়ে আছেন ক্যাসিমিরো। অ্যাটাকিং জোনে ভিনিসিয়াস, রিশার্লিসন, কুনহার সাথে আছেন ইয়াং গান এস্তেভাও। এদিকে বছরের সবচেয়ে কঠিন পরীক্ষার সামনে যেন দাঁড়িয়ে পড়েছে সাউথ কোরিয়া। এই ম্যাচে অবশ্য সবার নজর থাকবে দলটার ক্যাপ্টেনের দিকে। টটেনহ্যাম থেকে এমএলএস-এর দল লস অ্যাঞ্জেলসে গিয়ে মাঠ কাঁপাচ্ছেন সন হিয়ং-মিন। 9 ম্যাচের 8টিতে স্কোর শিটে নাম তুলেছেন এই স্ট্রাইকার। নিজের ঘরে ফ্রাইডে নাইটেও কি দেখা যাবে সনের জাদু? কোহিনুর কণা, 71। বোর্ডে আরো 40-50 রান বেশি তুলতে পারলে খেলার সিনারিওটা আলাদা হতে পারত। ম্যাচ হেরে আবারও একই পুরনো স্ক্রিপ্টে কথা বললেন তাওহিদ হৃদয়। ব্যাটাররা নিজেদের দায়িত্ব পালন করতে পারেননি বলেই ওডিআই সিরিজে আফগানদের বিপক্ষে হারতে হয়েছে বাংলাদেশকে। নাহিয়ান বিন জসিমের রিপোর্টে বিস্তারিত। বোর্ডে 40 রান থেকে 50 রানের মতো শর্ট ছিল। সমস্যাটা তো আমার ভিতরেই। আমার ভিতরে সমস্যা, তাহলে আমাকে একটু খুঁজতে হবে কোথায় সমস্যা। এটা ইনশাল্লাহ খুঁজবো, খুঁজে যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে বের হওয়ার চেষ্টা করব। ঘড়িতে সময় ঠিক রাত 1টা। স্টেডিয়াম থেকে টিম বাসে করে টিম হোটেলে যাবার পথে ক্রিকেটাররা যখন টিম বাসে বসেছিলেন, তখন এই আলো ছায়া অন্ধকারের মাঝেও কিন্তু তাদের হতাশার ছাপটা স্পষ্ট বোঝা যাচ্ছে। বাংলাদেশ সিরিজের প্রথম ওডিআইতে হেরে গেছে, মোমেন্টামটা হারিয়েছে। মাত্র 221 রান করতে পেরেছে, 50টা ওভারও খেলতে পারেনি বাংলাদেশের ব্যাটাররা। বাংলাদেশ যেই রানটা করেছে বোলারদের জন্য কিন্তু লড়াই করার জন্য যথেষ্ট ছিল না। ম্যাচ শেষে তাওহিদ হৃদয়, যিনি 50 করেছেন, রান আউট হয়েছেন, তার কাছে প্রশ্ন ছিল বাংলাদেশ আসলে কোন জায়গাটায় ম্যাচটা হেরে গেছে, অর্থাৎ ব্যাটিংয়ের রানটা কি একটু কম হয়ে গেল, বা কত রান হলে আসলে এই ম্যাচটা বাঁচানো যেত। আমার কাছে যেটা মনে হয়েছে যে আমাদের একটু বোর্ডে 40 রান থেকে 50 রানের মতো শর্ট ছিল। যদি এই জায়গাটা আমরা করতে পারতাম তাহলে খেলার সিনারিটা আলাদা হতো। এত ইজি উইকেট ছিল না, উইকেটে হেল্প ছিল বলারদের জন্য। বোলাররা যথেষ্ট ভালো বল করেছে। আমি মনে করি ব্যাটিং পয়েন্ট অফ ভিউ থেকে আমরা 50 রানস শর্ট করছি। আমি মনে করি অবশ্যই আমাদের ব্যাটসম্যানদের এখানে ব্যর্থতা, যেহেতু 50 ওভার্সের গেম, আমরা অনেকগুলো ম্যাচ, যেটা বলেছেন যে অনেকগুলো ম্যাচ আমরা 50 ওভার খেলতে পারিনি। তো এটা আসলে কোনো টিমের জন্য একটা ভালো সাইন না। তো আমার মনে হয় যে আমাদের যারা ব্যাটসম্যান আছি, আমাদের এইখান থেকে 1-2জনকে খেলাটা ফিনিশ করলে আমাদের জন্য আরও ভালো হবে। তো আশা করছি যে সামনের ম্যাচগুলোতে এই জিনিস থেকে আমরা ওভারকাম করবো ইনশাআল্লাহ। নিজেদের প্রিয় ফরম্যাটে ব্যাটিং ডিপার্টমেন্টটা রীতিমতো ধুঁকছে। সবশেষ 10 ওডিআইয়ের মাঝে 6টাতেই বাংলাদেশ 50 ওভার খেলতে পারেনি। নিঃসন্দেহে ব্যাপারটা অনেক বেশি অ্যালার্মিং। ঠিক 2027 বিশ্বকাপে যখন বাংলাদেশ চোখ করেছে, তখন এই ধরনের ব্যাটিং নিয়ে কতদূর আসলে যেতে পারবে টিম টাইগার্স, সেই প্রশ্নটা কিন্তু বারবার উঁকি দিচ্ছে। তাওহিদ হৃদয় ঠিক এই ম্যাচটাতে কেন হেরেছেন তার ব্যাখ্যা দিচ্ছিলেন। বলতে গিয়ে নিজেকেই আসলে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন। বলছিলেন তার রান আউটটা, তার ভুল সিদ্ধান্তটা যদি না হতো, তাহলে প্রথম ওডিআইতে ম্যাচের সিনারিওটা হয়তোবা অন্য রকম হলেও হতে পারত। টার্নিং পয়েন্ট তার রান আউটটা।
হ্যাঁ, আমি মনে করি এটাই 100% টার্নিং পয়েন্ট ছিল যে ওই রকম একটা অবস্থা থেকে খেলাটা ভালো অবস্থায় নিয়ে যাওয়ার পরে ওই রকম সিচুয়েশনে রান আউটটা হওয়া কোনোভাবেই, এটা আমি বলবো যে এটা একটা ক্রাইম। অবশ্যই আমার একটা বাজে ডিসিশনের জন্য আমি রান আউট হয়েছি। তো আশা করবো যে এরকম অবস্থায় যখন ফেস করবো ইনশাল্লাহ ভালো কিছু করার। ম্যাচ শেষে আফগান ক্রিকেটাররা শাহিদি, গুরবাজ সবাই কিন্তু রীতিমতো হাস্যোজ্জ্বল এবং বাংলাদেশকে হারাতে পেরে তারা রীতিমতো স্বস্তিতে আছে। র্যাঙ্কিংয়ে তাদের অবস্থান 7-এ, তারা আরও উপরে যাওয়ার চেষ্টা করছে। একটা সময় বাংলাদেশের স্বপ্নও কিন্তু ছিল 7 নম্বর থেকে ধীরে ধীরে 5-এ ওঠার, কিন্তু সেই স্বপ্নে বড় ধাক্কা খেয়েছে বাংলাদেশ। ধীরে ধীরে বাংলাদেশ নিচে নেমে গেছে সিঁড়ি বেয়ে এবং আপাতত 10 নম্বরে আছে। অথচ সরাসরি বিশ্বকাপে কোয়ালিফাই করতে হলে বাংলাদেশকে সেরা 8-এ থাকতে হবে। আফগানদের বিপক্ষে প্রথম ম্যাচটা হেরে একটা বড় ধাক্কা খেয়েছে বাংলাদেশ। এখন 2-1 সিরিজটা জিতলেও কিন্তু বাংলাদেশের র্যাঙ্কিংয়ে কোনো উন্নতি হবে না, অর্থাৎ 10-এর 10-এই থেকে যাবে। সামনে যে ওয়েস্ট ইন্ডিজ সিরিজটা আছে সেদিকেই তাকিয়ে থাকতে হবে র্যাঙ্কিংয়ের উন্নতির জন্যে। নাহিয়ান বিন জাসিম, একাত্তর, আবুধাবি, সংযুক্ত আরব আমিরাত। ছেলেদের ক্রিকেটে খুব একটা সাফল্য ধরা না দিলেও কম সুযোগ সুবিধা পাওয়া বাংলাদেশ নারী দলের ভান্ডারে আছে এশিয়া কাপের শিরোপা। এবার বিশ্বকাপেও ভালো কিছুর ইঙ্গিত দিয়েছিল জ্যোতির দল। পাকিস্তানের বিপক্ষে দাপুটে জয় শুরু করলেও ইংল্যান্ডের বিপক্ষে হেরেছে বাঘিনীরা। শুক্রবার বিকেল 3:30টায় ওদের প্রতিপক্ষ নিউজিল্যান্ড। সবশেষ ইংল্যান্ড ম্যাচে কিছুটা চোট নিয়ে মাঠ ছেড়েছিলেন বাংলাদেশের পেস ইউনিটের নেতা বনে যাওয়া মারুফা আক্তার, তবে সেই শঙ্কা কেটে গেছে। নিউজিল্যান্ডের বিপক্ষে ফুল ফিট মারুফাকেই পাবে বাংলাদেশ। বিশ্বকাপে এখন পর্যন্ত 2 ম্যাচ খেলে 2টিতেই হেরেছে নিউজিল্যান্ড। বাংলাদেশের বিপক্ষে জয় পেতে মুখিয়ে আছে কিউই মেয়েরা, তবে 2 ম্যাচ হেরে ব্যাকফুটে থাকা নিউজিল্যান্ডকে হারানো খুব একটা সহজ হবে না। এর আগে 4 দেখায় একটা জয় নেই বাংলাদেশের। এই ম্যাচ জিততে হলে তাই মারুফার অগ্নিঝরা বোলিংয়ের পাশাপাশি দরকার হবে জ্যোতি মুস্তারিদের দায়িত্বশীল ব্যাটিং। এই ছিল এখনকার খেলা যুগে। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। 71-এর সাথেই থাকুন।